আজ সকাল থেকে ভোটের প্রচারে ব্যস্ত সময় পার করছেন রাজধানীর বিভিন্ন আসনের প্রার্থীরা। এলাকার উন্নয়নে তারা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ ভোটারদের। নির্বাচনী প্রচারণার খবর জানাতে চেষ্টা করছি সকাল থেকে। আপনারা টেলিভিশনের পর্দায় নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আপনাদের ঢাকার বাইরে নিয়ে যেতে চাই। শুরুতেই সিলেটে রয়েছেন আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমুল, চলে যাব তার কাছে। শিমুল, জানাবেন যে আজকে সারাদিনে প্রার্থীরা প্রচারে কি কি প্রতিশ্রুতি দিয়েছেন, বিশেষ করে নির্বাচন আচরণবিধি নিয়ে সবাই আচরণবিধি মেনে প্রচার কাজ করছেন কিনা। তাই সবসময় জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষিত থাকতে ডেটল হ্যান্ড ওয়াশ। রাশেদ, দেখুন, সিলেটে আমরা এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের কোনো খবর পাইনি এবং আজকে 11তম দিনের মতো প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেছেন। এবং আপনি জানেন যে 22 জানুয়ারি থেকে প্রচারণা শুরু হয়েছে। আমরা জানেন যে সিলেটে মোট 6টি সংসদীয় আসন রয়েছে। এই 6টি সংসদীয় আসনের মধ্যে প্রার্থীরা নিজ নিজ এলাকায় তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন। আমরা বেশ কিছু ব্যতিক্রমধর্মী প্রচারণাও দেখেছি। আমরা দেখেছি সিলেট 1 আসনে একজন প্রার্থী রয়েছেন সঞ্জয় কান্ত দাস, তিনি কিন্তু টিউশনির টাকা তার প্রচারণা চালাচ্ছেন এবং হলফনামায় তিনি তার পেশা টিউশনে উল্লেখ করেছিলেন। এছাড়া অন্যান্য যে বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাতে ইসলাম এবং ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আসলে প্রচারণা সকাল থেকে একেবারে রাত পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছেন। এবং সিলেটকে যেহেতু পূর্ণভূমি বলা হয়, সিলেট থেকে আপনি জানেন যে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রচারণা শুরু করে। এর ব্যতিক্রম কিন্তু এবারে নির্বাচনেও হয়নি। এবং সিলেট নিয়ে বেশ কিছু বছর ধরেই কিন্তু একটা মিথ রয়েছে রাজনৈতিক অঙ্গনে যে সিলেট 1 আসনে যে দলের প্রার্থী পাশ করেন সে দলের সরকার গঠন করে। তবে এবার কোচ পরিবর্তনের পর যে নির্বাচন হচ্ছে, এই মিথ আসলে কতটুকু বাস্তবায়িত হবে তা দেখার জন্য কিন্তু পুরো দেশবাসীও আমার মনে হয় অপেক্ষা করছেন। এবং যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু নানা ধরনের আশ্বাস দিচ্ছেন। এবং আমরা যারা ভোটাররা রয়েছেন, একবার বিশেষ করে পিছিয়ে পড়া যারা জনগোষ্ঠী রয়েছেন, বিশেষ করে চা শ্রমিক, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন বিভিন্ন সরকারই তাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাস দিয়েছেন, কিন্তু তাদের আসলে জীবনের কোনো মান উন্নয়ন হয়নি। তারা এবার লিখিত আশ্বাস চাচ্ছেন যারা প্রার্থীরা তাদের কাছে ভোট চাচ্ছেন। এবং জানেন যে সিলেট কিন্তু সীমান্তবর্তী এলাকা। সিলেট জেলার চারপাশে কিন্তু সীমান্ত ঘেঁষা পার্শ্ববর্তী দেশ ভারত রয়েছে এবং এখানে নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে। তারা বলছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়, এজন্য তারা আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রেখেছেন। যে সব মিলিয়ে রাশেদ বলা যায় সিলেটে নির্বাচনী আমেজ এখনো খুবই ভালো এবং প্রচারণা ভালোই চলছে। রাশেদ। শিমুল, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আজহারউদ্দিন শিমুল কথা বলছিলেন সিলেটের প্রার্থীদের প্রচার কাজের। সর্বশেষ জানছিলাম তার কাছ থেকে। আপনাদেরকে নিয়ে যেতে চাই মুন্সিগঞ্জে, ঢাকার বাইরে আরও একটি জায়গা যেখানে এই আসনগুলোতে প্রার্থীরা তারা নির্বাচনী প্রচার কাজে ব্যস্ত সময় পার করছেন। শুভ ঘোষকে দেখতে পাচ্ছি। শুভ, জানাবেন যে সারাদিনে প্রার্থীদের প্রচার কাজ কেমন দেখেছেন। রাশেদ, দেখুন, নির্বাচনের বাকি আছে আর মাত্র 11 দিন। তাই শেষ মুহূর্তে এসে কিন্তু প্রার্থীদের যে প্রচারণার যে দৌড়ঝাঁপ সেটি কিন্তু বেড়েছে। মুন্সিগঞ্জের 3টি সংসদীয় আসনে এই জেলার প্রায় 14 লক্ষাধিকের বেশি ভোটারকে কিন্তু নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তবে প্রার্থীদের প্রতিশ্রুতির কথা নিয়ে কিন্তু আমরা ভোটারদের সাথে কথা বলেছি। ভোটাররা বলছে যে গেল 5 বছরে কিন্তু তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখেছে, ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সরকার তারা দেখেছে। তাই তারা বলছে যে 2020-21 সালে তারা যেমন অক্সিজেন নিয়ে বাঁচার জন্য যেমন অক্সিজেন সিলিন্ডারের পিছে দৌড়ে বেরিয়েছে, 2026 সালে এসে কিন্তু তারা খেয়ে বাঁচার জন্য গ্যাস সিলিন্ডারের পিছে দৌড়াচ্ছে। অর্থাৎ এমন বাস্তবতায় নাগরিকদের অসুবিধা, সংকট, সমস্যা নিয়ে ভাববে, তাদের পাশে থাকবে, এমন জনবান্ধব জনপ্রতিনিধি কিন্তু তারা প্রত্যাশা করছেন। তবে মুন্সিগঞ্জের যে ভোটের মাঠ সেটি কিন্তু একেবারেই জমজমাট। মুন্সিগঞ্জের 3টি আসনে কিন্তু 6টি উপজেলায় প্রায় 19 জন প্রার্থী কিন্তু ভোটের মাঠে লড়ছেন। তবে সবচেয়ে বেশি একটি শঙ্কার বিষয় হচ্ছে যে মুন্সিগঞ্জের 2টি সংসদীয় আসন, মুন্সিগঞ্জে 1 এবং মুন্সিগঞ্জ 3 আসনে কিন্তু আপনার বড় যে রাজনৈতিক দল বিএনপির দলীয় মনোনীত প্রার্থী থাকার পরেও সেখানে কিন্তু স্বতন্ত্র প্রার্থী রয়েছে। অর্থাৎ বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে যে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ বা কোন্দল রয়েছে সেটি মোকাবেলা করাটাই এখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই এটি নিয়ে কি শঙ্কার জায়গা থাকলেও 11 দলীয় জোটের যেসব প্রার্থীরা আছে তারাও কিন্তু বিভিন্ন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। সব মিলিয়ে মুন্সিগঞ্জের যে নির্বাচনী পরিবেশ বা আমেজ সেটি কিন্তু একেবারেই জমজমাট পরিস্থিতি বিরাজ করছে। তবে আশাব্যঞ্জক খবর হচ্ছে এখন পর্যন্ত বড়
শুভ, ধন্যবাদ অনেক। শুভ ঘোষ মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। গোপালগঞ্জে দেখতে পাচ্ছি আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন বাদল সাহা। বাদল, জানাবেন যে সেখানে প্রার্থীরা যারা প্রচার কাজে ব্যস্ত সময় পার করেছেন, সাধারণ ভোটার তাদের নিশ্চয়ই অনেক প্রতিশ্রুতি জায়গা রয়েছে, বিশেষ করে প্রতিশ্রুতির বিপরীতে তাদের প্রত্যাশার কথা। সাধারণ ভোটারদের প্রতিক্রিয়া কি? সেখানে নির্বাচনী প্রচার কাজে কি বলছেন সাধারণ ভোটাররা? আসলে আমি একটু আগেই বলে রাখি, এই গোপালগঞ্জে রয়েছে 3টি সংসদীয় আসন এবং এই 3টি সংসদীয় আসন কিন্তু গোপালগঞ্জ আওয়ামী লীগের কিন্তু ভোট ব্যাংক হিসেবে বিবেচিত ছিল। তবে এবারে নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছেন না, সে কারণে কিন্তু ভোটারদের প্রত্যাশার জায়গাটা একটু বেশি। যেসব গোপালগঞ্জের 3টি আসনে প্রায় 30 জনের মতো প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এর মধ্যে কিন্তু বিএনপির প্রার্থী থাকার পরেও কিন্তু গোপালগঞ্জ সদর আসনে কিন্তু 2 জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন, যে কারণে কিন্তু বিএনপিকে একটু আসলে বেশি বেগ পেতে হচ্ছে নির্বাচনের ভোটের মাঠে। আর বাদবাকি যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং ভোটারদের আকৃষ্ট করতে তারা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে গোপালগঞ্জে যে স্বাস্থ্যসেবার যে নাজুক অবস্থা, সেটিকে আসলে সেই নাজুক অবস্থা থেকে ভালো একটি অবস্থানে নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। সেই সাথে যে এলাকার যে উন্নয়ন রয়েছে সেই উন্নয়নে কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে ভোটাররা বলছেন যে যারা এই এলাকার উন্নয়ন করবে তাদের যে নাগরিক সুযোগ সুবিধা সেটি যারা দেখবেন সেসব প্রার্থীরাই তারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আরেকটি বিষয় হচ্ছে যে গোপালগঞ্জের যেসব কেন্দ্র রয়েছে তার মধ্যে কিন্তু 385টি কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যে কারণে ভোটারদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক রয়েছেন যে আসলে তারা চিন্তা করছেন যে আসলে ভোট কেন্দ্রে তারা যেতে পারবেন কিনা এবং ভোট কেন্দ্রে গেলে তারা আসলে ভোট দিতে পারবেন কিনা, যে কারণে তারা কিন্তু এইসব ভোট কেন্দ্রের যে নিরাপত্তা সেটি কিন্তু ব্যাপক নিরাপত্তার দাবি জানিয়েছেন। তবে প্রশাসন বলছে যে এসব কেন্দ্রগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে যাতে ভোটাররা সে কেন্দ্রে গিয়ে তাদের যে পছন্দের প্রার্থী সেই পছন্দের প্রার্থীকে যেন তারা ভোট দিতে পারেন। একই কিন্তু দাবি তুলেছেন প্রার্থীরাও। তারা চাচ্ছেন যে এই কেন্দ্রগুলোতে যেন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় যাতে ভোটাররা কেন্দ্রে যেতে পারেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। বাদল, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বাদল সাহা গোপালগঞ্জের আপডেট জানাচ্ছিলেন। আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই এই পর্যায়ে ভোলাতে। আমাদের সহকর্মী HM জাকিরকে দেখতে পাচ্ছি। জাকির, জানাবেন যে আপনি এখন কোথায় অবস্থান করছেন, সারাদিনে ভোলার কি পরিস্থিতি দেখেছেন, নির্বাচনী আচরণ বিধি মেনেছেন কিনা, বা এই সংক্রান্ত কোনো অভিযোগ কি কোনো প্রার্থী করেছেন? শাকিল, এখন পর্যন্ত কিন্তু আজকের দিনের কথা বলতে গেলে যে প্রার্থীরা তারা গণসংযোগ কর্মী সমাবেশ সহ সভা মিটিং বিশ্লেষণ সবকিছু কিন্তু চালিয়ে যাচ্ছে। তাতে করে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি আজকে আমরা এখন পর্যন্ত কোনো দিক থেকে খবর পাইনি কিংবা কোনো ধরনের অভিযোগও আমাদের কাছে বা প্রশাসনের কাছে চলে আসেনি। সে সঙ্গত কারণে আমরা এই ধরনের কোনো খবর পাইনি। আমরা সকাল থেকে দেখেছি যে এক কথা বলতে গেলে কাকডাকা ভোর থেকে প্রার্থীদের গণসংযোগ শুরু হয়। বিশেষ করে ভোলাতে জামায়াতে ইসলামীর গণসংযোগগুলো সাধারণত ভোট থেকে শুরু হয়। এরপর আমরা দেখেছি যে ভোলা 1 আসনে যে প্রার্থী রয়েছে, ঐক্যজোটের প্রার্থী বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, আমরা কিন্তু তারও গণসংযোগে কিছুক্ষণ আগে ভোলা সদর উপজেলার উত্তর দিগুলদি ইউনিয়নের ঘুঙ্গিয়ারার বাজারটি রয়েছে, সেখানে আমরা দেখেছি যে তার একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে হাজার হাজার মানুষের সমাগম আমরা দেখেছি। কিছুক্ষণ পরে আবার অর্থাৎ 7টার দিকে আরেকটি তার নির্বাচনী সমাবেশ, সেখানে হিন্দু সম্প্রদায়ের যে সকল লোকজন রয়েছে ভোলাতে তাদেরকে নিয়ে তার একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা হয়তো সেই দিকটা সেখানে যাব, খবর নিব। এখন আমরা তার বাসায় রয়েছে, এখানেও শত শত কর্মীরা এখানে একত্রিত হয়ে আছে। কিছুক্ষণ পরে তারা তার সঙ্গে সেই সমাবেশে যোগ দেবেন। শাকিল, HM জাকির, রাশেদ বলছিলাম নিউজ রুম থেকে। ভোলা থেকে HM জাকির আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন।